আচ্ছা, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবার আলোচনা করব যে আমরা তো বললাম যে দু রকম পদ্ধতিতে আমরা স্বল্পকাল এবং দীর্ঘকাল এই দুটো সময়ের সাপেক্ষে আমরা উৎপাদন কিভাবে হতে পারে তার সাপেক্ষে দুটো বিষয় আমরা আলোচনা করলাম। কিন্তু এইবার আমরা যে বিষয়টা পড়াবো, এই যে আয়তনজনিত ব্যয় সংকোচ, অর্থাৎ একটা ফার্ম উৎপাদন করবে, প্রত্যেক ফার্মের লক্ষ্য কি কত কম খরচে বেশি উৎপাদন করতে পারে, অর্থাৎ উৎপাদন করতে গেলে কি করে খরচ সে কমিয়ে বেশি বেশি করে উৎপাদন করতে পারবে, সেটাকেই আমরা বলবো কি ব্যয় সংকোচ বা আয়তনজনিত ব্যয় সংকোচ। তাহলে এই আয়তনজনিত ব্যয় সংকোচ একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আভ্যন্তরীণ ব্যয় সংকোচ আর একটা হচ্ছে বাহ্যিক ব্যয় সংকোচ। আমরা আজকে আভ্যন্তরীণ ব্যয় সংকোচ নিয়েই আলোচনা করব। পরের দিন আমরা বাহ্যিক ব্যয় সংকোচ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মার্জিনাল প্রোডাক্ট এবং এভারেজ প্রোডাক্ট এপি আর এমপি, এদের মধ্যে একটা সম্পর্ক অনেক সময় পরীক্ষায় দেয়, বা টোটাল প্রোডাক্টের সঙ্গে মার্জিনাল প্রোডাক্টের কী সম্পর্ক আছে সেটা পরের দিন আমরা আলোচনা করব। বাট আজকে আমরা যেটা আলোচনা করছি আয়তনজনিত ব্যয় সংকোচ। এই আয়তনজনিত ব্যয় সংকোচের মধ্যে কিন্তু আমরা চোখের সামনে যে ফার্মগুলোকে দেখি তাদের মধ্যে পার্থক্য করতে পারব। আচ্ছা, সহজ করে বলো তো, একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের সেই উদাহরণ থেকে কি মনে হয় সেইটুকুটা বল। ধরো একটা বড় কারখানা আছে, সেখানে ধরো পাঁপড় তৈরি হচ্ছে, আর ঘরে কিছু মহিলারা দল করে বা দলের মাধ্যমে পাঁপড় তৈরি করছে, বা ধরো বাজারে কিষানের জ্যাম জেলি আসে, আবার কিছু সেলফ হেল্প গ্রুপের দলও কিন্তু ওই ধরনের জ্যাম জেলি তৈরি করে। কারা কম দামে দিতে পারবে? ঘরের যারা। কাদের দ্রব্যটা বেশি করে বিক্রি হবে? হ্যাঁ, ফার্মের। কেন কেন অনেকগুলো ব্যাপার আছে। ঘরে যে বানাচ্ছে তার দ্রব্যটা তৈরি করতে অনেক খরচ পড়ে যায়। কেন? ধরো সে তৈরি করছে 100 থেকে 200টা পিস জ্যাম জেলি, আমি সহজ করে বলছি, 100 থেকে 200টা জার তৈরি করছে, বাট কিষান কত জার বানাচ্ছে? হাজার হাজার লাখ লাখ কোটি কোটি। তাহলে এ যখন কাঁচামাল আনতে যাবে, বেশি কাঁচামাল আনবে না কম কাঁচামাল আনবে? ফার্ম নয়, এই যে দলের মহিলার কথা বলছি বা বাড়িতে যে করছে, কম আনবে। কম আনবে যখন, তখন কি কি সমস্যা হতে পারে? হ্যাঁ, গাড়ি ভাড়া বেশি পড়ে যাবে। ধরো একটা ট্রাকে করে বড় 10 টাকার কন্টেনারে কেউ মাল আনছে, আর কেউ হচ্ছে যে হাতি গাড়িতে মাল আনছে, বা ওই বড় কন্টেনার নিয়েছে কিন্তু তার পুরোটা ফিল আপ হয়। তার মানে তার খরচ বেশি পড়বে না কম পড়বে? বেশি পড়ে যাবে। আরেকটা কি হতে পারে, ওই মহিলাটা ও যেটা বললো ব্র্যান্ড, যে সেলসম্যান নেই তার, সে বাজারে বিক্রি করতে গেলে তার দ্রব্যটা দেখে বলবে কত দাম, সে বলছে 110 টাকা। কেন? তার উৎপাদন খরচ অনেক বেশি। যে বড় আয়তনে তৈরি করছে তার সব কিছু ব্যবস্থা ঠিকঠাক। কীরকম ঠিকঠাক হতে পারে? ধরো তার ওই কিষান কোম্পানিতে একজন কেন অনেক সেলসম্যান আছে, তার অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট আছে, সেখানে তার অ্যাডভার্টাইজিং দেয়। তারপরে ধরো ম্যানেজার রেখেছে, প্রোডাকশান ম্যানেজার একজন আছে, সেলস ম্যানেজার একজন আছে, মানে প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা করে কর্মচারী আছে। অর্থাৎ সেখানে কি হচ্ছে না কোয়ালিটি মেনটেন করছে। ব্র্যান্ড আছে, মানুষ কিষানের এটা জ্যাম জেলি, তাহলে নষ্ট হওয়ার চিন্তা ভাবনা থাকবে না। আর কি আছে না, ওই বড় ফার্মগুলো কিন্তু আরেকটা কাজ খুব ভালো করে, সেটা হচ্ছে কি মানুষের রুচি পছন্দটা বুঝে সেই অনুসারে কীরকম হতে পারে। ধরো কিষানের 1 টাকারও জ্যাম জেলি রেখেছে, আবার বড় প্যাকেটও আছে। তাহলে এই 1 টাকার জ্যাম জেলি যাদের ইনকাম লেভেল কম তারা কিনতে পারবে। ক্লিনিক প্লাসের ক্ষেত্রেও দেখতে পারবে 1 টাকার প্যাকেটও আছে, আবার বড় প্যাকেটও আছে। তাহলে সব মানুষের কথা ভেবে কিন্তু তারা করছে। এই যে বিষয়গুলো, এইগুলোই কিন্তু বৃহৎ আয়তন ফার্ম
থেকে ক্ষুদ্রায়তন ফার্মকে আলাদা করে দেয়। কেন মার্কেটে ক্ষুদ্রায়তন ফার্ম খুব একটা ভালো ব্যবসা করতে পারে না বা তার সময় লাগে, তার পেছনে অনেকগুলো কারণ আছে, সেইগুলো আমরা আলোচনা করব। প্রথম কি না, আয়তনজনিত ব্যয় সংকোচ কী মাত্রায় উৎপাদন করছে বা কি কতটা মাত্রায় উৎপাদন করছে তার উপর ডিপেন্ড করছে এই আয়তনজনিত ব্যয় সংকোচ। তাহলে মাত্রাটা কীরকম হতে পারে? বৃহৎ মাত্রায় হতে পারে, আরেকটা ক্ষুদ্র মাত্রায় হতে পারে বা ছোট মাত্রায় হতে পারে। তাহলে বৃহৎ মাত্রায় উৎপাদন করতে গিয়ে ক্ষুদ্রায়তন যে সমস্ত ফার্ম রয়েছে তাদের থেকে কোথায় এগিয়ে থাকে, কোথায় পিছিয়ে থাকে, সেইটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথম আমরা যে বিষয়টা বিশ্লেষণ করব না, দু ধরনের ব্যয় সংকোচ আছে। একটাকে বলছি আভ্যন্তরীণ ব্যয় সংকোচ, আরেকটাকে বলছি বাহ্যিক। অর্থাৎ একটা ফার্মের ভেতরে ভেতরে ব্যয় সংকোচ হয়, যেটা আমরা হয়তো চোখে দেখতে পাই না, আরেকটা বাহ্যিক ব্যয় সংকোচ হয়। আজ আমরা শুধু আভ্যন্তরীণ ব্যয় সংকোচ নিয়েই আলোচনা করব। তাহলে আভ্যন্তরীণ ব্যয় সংকোচটা কি না, ক্রেয়েন্স নামে একজন অর্থনীতিবিদ, তিনি বলতে চেয়েছেন, ক্রেয়েন্স, CRAINS, ক্রেয়েন্স, এই ক্রেয়েন্স নামক অর্থনীতিবিদ বলতে চেয়েছেন যে টোটাল যে উৎপাদন ব্যবস্থাটাকে, সেটাকে তুমি একসঙ্গে না করে তাকে কয়েকটা ভাগে ভাগ করে দাও, এবং যে ভাগে প্রত্যেকটা ভাগের একটা নির্দিষ্ট কাজ আছে, সেই নির্দিষ্ট কাজের জন্য যে সব থেকে ফিটেস্ট বা যে ভালো করে, ধরো তোমরা 6 জন আছো, তার মধ্যে কেউ ধরো অ্যাকাউন্টেন্সি ভালো বোঝো, কেউ ইকোনমিক্স ভালো বোঝো, কেউ বিজনেস স্টাডি ভালো বোঝো। তাহলে যে অ্যাকাউন্টেন্সি ভালো বোঝে তাকে অ্যাকাউন্টেন্সির কাজ দাও, সে তাহলে বারবার ওই অ্যাকাউন্টেন্সির কাজ করতে করতে সে ওতে দক্ষ হয়ে যাবে। হ্যাঁ, যে কাজে দক্ষ। তাহলে এই বিষয়টাকে আমরা বলি কি, লেবার ডিভিশন বা শ্রম বিভাগ। অর্থাৎ যে কাজে দক্ষ, আগে সমস্ত কাজটাকে একজনকে দিয়ে না করিয়ে বা সমস্ত কাজটাকে সবাইকে দিয়ে না করিয়ে, সহজ করে বোঝো যে টোটাল একটা ফার্ম ধরো কিষানের, যেটা নিয়ে আলোচনা করছিলাম, কিষান জ্যাম জেলি তৈরি করছে, তাহলে যতজন শ্রমিক আছে সবাইকেই জ্যাম জেলিতে না নামিয়ে ভাগ করে দাও। কাউকে দিয়ে ধরো কাঁচামালটা আনানোর কাজ করছো, কাউকে বলছে তুমি কেবলমাত্র প্রোডাকশানটা দেখো, প্রোডাকশান করছে কিছুজন, তার উপরে একজন ম্যানেজার রেখে দিয়েছে ঠিকঠাকভাবে প্রোডাকশানটা চলছে কিনা। তারপরে ধরো ওইটাকে প্যাকেটিং করা, সেখানে হচ্ছে যে একজন এমনভাবে প্যাকেটিং করতে হবে যাতে ওটা নষ্ট না হয়ে যায়, এমনভাবে প্যাকেজিং করতে হবে যাতে ওটা খুলে পড়ে না যায়, এমনভাবে প্যাকেজিং করতে হবে যাতে ভেঙে না যায়। মানে এই বিষয়গুলোকে মাথায় রেখে প্যাকেজিং একটা ডিপার্টমেন্ট আছে। আবার ওইটাকে মার্কেটিং করা, সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস আর মার্কেটিং যাতে ভালোভাবে হয় তার জন্য কিছু ছেলে রাখা আছে, তার আবার ম্যানেজার আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় স্পেশালাইজেশন মিন যে কাজটা করতে ভালো পারে তাকে দিয়ে সেই কাজটাই করাও, বাকি কাজগুলো করাতে হবে। তাহলে কি হবে, সে যেমন কম সময়ে করতে পারবে তেমনি কিন্তু তাড়াতাড়িও করতে পারবে। কম সময় মানে তাড়াতাড়ি বোঝায়, মানে কম সময়ে করতে পারা এবং বেশি উৎপাদন করতে পারার মানেই হচ্ছে কোম্পানি কম দামে দিতে পারবে। প্রত্যেক ফার্ম তার দ্রব্যই বিক্রি হয় যে সব থেকে কম দামে বাজারে আনতে পারবে। তাহলে বাজারে কে কম দামে আনতে পারবে না, যে সব থেকে কম খরচে উৎপাদন করতে পারবে। কে কম খরচে উৎপাদন করতে পারবে না, যে লেবার ডিভিশন করতে পারবে, যে বিশেষায়ন করতে পারবে, যে কম খরচের জন্য যা করা সেইটা করতে পারবে। এইবার প্রশ্ন হচ্ছে, কম খরচে তো উৎপাদন করব, তার জন্য তুমি যদি ছোট মাত্রায় উৎপাদন করো, তাহলে তুমি ধরো একটা কাজ, ওই জ্যাম জেলি 50 প্যাকেট তৈরি করবে, তার জন্য কি একটা ডিভিশন রাখবে প্রোডাকশান করছে, একটা ডিভিশন রাখবে সেলস করছে, একটা ডিভিশন রাখবে সেটা করতে পারবে না, কারণ আমাকে তো সব কিছুর মধ্যেই কস্ট লুকিয়ে আছে। তাহলে বৃহদায়তন উৎপাদনের গুরুত্ব সবসময় বেশি, কারণ বৃহদায়তন উৎপাদন করলে তবেই তুমি স্পেশালাইজেশনটা আনতে পারবে। এইবার আসছি কী ধরনের স্পেশালাইজেশন করতে পারে বা কী সুবিধা পায়। তাহলে আভ্যন্তরীণ ব্যয় সংকোচ মানে ক্রেয়েন্সের মতে উৎপাদনকে কম খরচে করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে লেবার ডিভিশন একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্পেশালাইজেশন এনে উৎপাদনকে বাড়িয়ে কম খরচে বিক্রি করা, এটাই হচ্ছে আভ্যন্তরীণ ব্যয় সংকোচের অন্যতম উদ্দেশ্য। তার জন্য কিছু সিস্টেম আছে বা কিছু ব্যবস্থা রয়েছে, যে ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে পারে। প্রথম যে ব্যবস্থাটা আসছি আমরা,
বলছি যে আভ্যন্তরীণ ব্যয় সংকোচের প্রথম যে বিষয় সেটা হচ্ছে বিপণন ভিত্তিক আভ্যন্তরীণ ব্যয় সংকোচ বা বিপণন ভিত্তিক ব্যয় সংকোচ। তাহলে এই বিপণন ভিত্তিক ব্যয় সংকোচটা কি? তাই দুটো পার্ট। তুমি যদি বড় মাত্রায় উৎপাদন করো তাহলে কাঁচামাল তুমি অনেক নিয়ে আসবে, তার ফলে তোমার উৎপাদনের খরচ কিন্তু এই কাঁচামালের উপর অনেকটা ডিপেন্ড করে। তুমি যখন ধরো জ্যাম জেলি তৈরি করার জন্য টমেটো লাগে, আমি যদি একটা বড় কোম্পানি হই তাহলে আমি যেখানে টমেটো তৈরি হচ্ছে একসঙ্গে যদি সব নিয়ে নেবো বলি, নিশ্চয়ই কম দামে দেবে আমাকে। তাহলে কাঁচামাল যদি কম দামে পাই এবং আমার যদি ব্র্যান্ড থাকে এবং আমি সেলস করার জন্য সেলসম্যান অনেক রাখতে পারি, তাহলে কি হবে না আমার দ্রব্যটা কেনার জন্য মানুষ ঝাঁপাবে। প্রত্যেক ফার্ম কখন বেশি লাভ করতে পারে না সে যখন বেশি বিক্রি করতে পারে। প্রত্যেক ফার্মের লক্ষ্য বেশি বিক্রি করা, তাহলে বেশি বিক্রি করতে গেলে দাম কমাতে হবে, তাহলে দাম কমাতে গেলে কাঁচামাল কম দামে আনতে হবে এবং তাকে সেলস করতে হবে, সেলস করার জন্য সেলসম্যান রাখতে হবে বা ব্র্যান্ড তৈরি করতে হবে। তাহলে এই খরচগুলো কারা করতে পারবে না বৃহদায়তন ফার্ম, কারণ বৃহদায়তন ফার্ম অনেক বড় আকারে উৎপাদন করে, সে লেবার ডিভিশন করতে পারে, সে স্পেশালাইজেশন আনতে পারে, প্রত্যেকটা ভাগের জন্য যাকে যাকে দরকার তাকে নিয়োগ করতে পারে। তাহলে সে কিন্তু কাঁচামালও কম দামে আনতে পারবে, আর কম দামে আনতে পারলে সে কম দামে দিতে পারবে। বৃহদায়তন উৎপাদন করে বলেই সে কাঁচামাল অনেক কম দামে তুলে আনার ক্ষমতা রাখে। তাহলে বিপণন ভিত্তিক বা উৎপাদন ভিত্তিক যে ব্যয় সংকোচ তার মধ্যেই কাঁচামাল এবং এই যে সেলস বা দেখবে বড় বড় হোর্ডিং দিয়ে দেয়, লাক্সের হোর্ডিং আছে, কলকাতায় গেলে দেখবে প্রচুর হোর্ডিংয়ে ভর্তি, তার মানে এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ বিপণন। এখন দেখো না যে কোনো সিরিয়াল চলতে চলতে, খেয়াল করেছো কিনা জানি না, একটা কীরকম দেয় না সিরিয়ালটা চলতে চলতে কোনো একটা থাম্বা এরকম করে কি দেওয়া আছে, টিভিতে দেওয়া আছে, সেখানে সেই অ্যাডটা চলছে। কিন্তু তোমাকে দেখো কিভাবে প্রভাবিত করছে, তুমি কিন্তু এই সিরিয়ালটা দেখতে ব্যস্ত ছিলে, সিরিয়ালের মধ্যেই কোথায় থেকে অ্যাড, আগে কী হতো যে আগে সিরিয়াল হচ্ছে তারপরে অ্যাড দিত, বাট সিরিয়ালের মধ্যেই এখন অ্যাডকে এমনভাবে দেখাচ্ছে তুমি বুঝতেও পারছো না অথচ দেখছো কি। তাহলে এই যে ব্যবস্থাগুলো, এই ব্যবস্থাগুলোই কিন্তু উৎপাদনের খরচকে কমাতে সাহায্য করে। তাহলে ফার্স্ট বলে দিলাম বিপণন ভিত্তিক ব্যয় সংকোচ। সেকেন্ড হচ্ছে পরিচালনগত বা প্রশাসনিক ব্যয় সংকোচ, যেটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন? দেখো, প্রশাসনিক বা পরিচালনা যদি ঠিকভাবে না হয়, ম্যানেজমেন্ট যদি সঠিক না হয়, তাহলে তুমি কোনো দিন খরচ কমাতে পারবে না। ধরো তোমার প্রোডাকশান ম্যানেজারের সঙ্গে সেলস ম্যানেজারের যদি সম্পর্ক ভালো না হয় বা এদের মধ্যে যদি বন্ডিং না থাকে, আবার কাঁচামাল যারা নিয়ে আসছে এবং সিস্টেম যেটা চলছে সেই সমস্ত লোকগুলোর সঙ্গে প্রত্যেকের যদি কানেকশান ঠিক না থাকে, তাহলে কিন্তু উৎপাদন স্মুথলি হবে না। তাহলে এই পরিচালনগত বা প্রশাসনিক যে ব্যয়, সেই ব্যয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখবে বড় কোম্পানিগুলো প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা ম্যানেজার রেখেছে। কেন? ধরো আমি যদি টোটাল প্রোডাকশানটাকে একজনকে দেখতে দিতাম, তাহলে সে প্রোডাকশানটা ঠিকঠাক হচ্ছে দেখবে, নাকি সেলসটা ঠিকঠাক হচ্ছে দেখবে, নাকি প্যাকেজিংটা ঠিকঠাক হচ্ছে দেখবে। তাহলে একজনকে যদি সব দেখতে দেই ঠিকভাবে হবে না। এই জন্য প্রত্যেকটা বিভাগের জন্য তার আলাদা আলাদা ম্যানেজার রাখা হয়েছে। কখন পারবে? যখন কোম্পানিটা অনেক বড় হবে। কারণ শুধু প্যাকেজিং লক্ষ্য রাখার জন্য একটা লোককে রাখবো, তাকে তো একটা বড় অঙ্কের বেতন দিতে হচ্ছে। তাহলে সেই টাকাটা আসবে কোথা থেকে? উৎপাদন দ্রব্য বিক্রি হয়ে নিশ্চয়ই। দ্রব্য না বিক্রি করলে তো পারবে না। তাহলে এই দ্রব্যটা বিক্রি করতে গেলে কী করতে হবে না, এই যে প্রশাসনিক খরচ, এইটা দরকার। আর প্রশাসনিক খরচ যদি ঠিকভাবে হয়, ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে চলে, তাহলে কিন্তু তোমার প্রোডাকশান সিস্টেমটা ঠিকভাবে চলবে এবং কম খরচে তুমি উৎপাদন করতে পারবে। তাই এই পরিচালনগত বা প্রশাসনিক খরচ এটাও কিন্তু আভ্যন্তরীণ ব্যয় সংকোচের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছোট কোম্পানির ক্ষেত্রে কি হয়, তারা সবটাই একসঙ্গে দেখে, ফলে যে মালিক সেই প্রোডাকশান দেখছে, সেই বিক্রি দেখছে, সেই প্যাকেজিং দেখছে, সেই সব কিছু দেখছে। আর বড় কোম্পানির ক্ষেত্রে কি হচ্ছে না, প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা ম্যানেজার বা প্রশাসনিক প্রধান রাখা আছে। তাহলে সে ভালোভাবে নিশ্চয়ই দেখতে পারবে। এই কারণে ছোট যে কোম্পানিগুলো, ক্ষুদ্র কোম্পানি, এই জায়গায় অনেকটা পিছিয়ে থাকে কাদের থেকে? বড় কোম্পানির থেকে। এরপর আছে কারিগরি এবং প্রযুক্তিগত। কারিগরি প্রযুক্তিগতর মধ্যে কি আছে
টেকনোলজির চেঞ্জ। টেকনোলজি কি? প্রযুক্তি আমরা জানি কম সময়ে বেশি উৎপাদন করতে সাহায্য করে। এইবার ধরো তুমি একটা মেশিনারি কিনে নিয়ে আসবে, ধরো জ্যাম জেলি তৈরিরই একটা মেশিন নিয়ে আসছো, মেশিনটার দাম কিন্তু প্রচুর, ওখানে কিন্তু অনেক টাকা বিনিয়োগ করতে হয়। তাহলে তুমি যদি ছোট কোম্পানি 100টা মাল তৈরি করবে যেটা হাতেই তৈরি হবে, তার জন্য যদি তুমি মেশিন নিয়ে আসো, যে মেশিন একসঙ্গে হয়তো 1 লাখ 2 লাখ 4 লাখ প্রোডাকশান করতে পারবে, সেটা নিশ্চয়ই ছোট কোম্পানির ক্ষেত্রে হবে না, ব্যয় বেশি পড়ে যাবে। তাহলে বড় কোম্পানি কেন পারে না? সে অনেক উৎপাদন করে। তাহলে এই যে খরচটা, অর্থাৎ কারিগরি এবং প্রযুক্তিগত খরচ, আমরা জানি কারিগরি প্রযুক্তির পরিবর্তন হলেই উৎপাদনের পরিবর্তন হয়। তাহলে এই কারিগরি এবং প্রযুক্তির জন্য যে খরচটা, সেটা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স বা এককালীন মনে হচ্ছে বহু টাকা ইনভেস্ট হয়ে গেল বা বিনিয়োগ হয়ে গেল, কিন্তু পরবর্তীকালে ওই বিনিয়োগটাই কিন্তু আরও উৎপাদন বাড়াবে, যার ফলে কিন্তু সে কম দামে দ্রব্যটা দিতে পারবে। বড় ফার্মগুলো কিন্তু এই যে কারিগরি এবং প্রযুক্তিগত সুবিধা ভোগ করে, তাই জন্য কিন্তু বড় ফার্মগুলো অনেকটা এগিয়ে থাকে ছোট ফার্মের থেকে। তাহলে এই মেশিনারি বা টেকনোলজির খরচটাও কিন্তু দুজনকে অনেকটা পার্থক্য করে দিচ্ছে। এরপর বলছে ঝুঁকি বহন। ঝুঁকি বহন কি না, প্রত্যেকেরই বা প্রত্যেক কোম্পানির উচিত ইন্স্যুরেন্স করা। কিভাবে ইন্স্যুরেন্স করতে পারে? কিভাবে ইন্স্যুরেন্স করে? না না, দেখবে দেখবে এইটা একটু ভালো করে দেখবে ন্যাশনাল ইন্স্যুরেন্স আছে। একটা কোম্পানি তার যাতে আগুন লেগে গেলে বা চুরি হলে ক্ষতিপূরণ পায়, তার জন্য কিন্তু একটা বড় অঙ্কের ইন্স্যুরেন্স করে রাখে। ছোট কোম্পানি ভাবে আমার তো এইটুকু প্রোডাকশান, আমার ইন্স্যুরেন্স করার দরকার নেই। বাট কখনো যখন আগুন লেগে যায় বা চুরি হয়ে যায়, একসঙ্গে অনেক ক্ষতি হয়ে যায়, যে ক্ষতিটা ছোট কোম্পানি আর বহন করতে পারে না। কিন্তু বড় কোম্পানির ক্ষেত্রে কি হয় না, তারা এই ঝুঁকি বহন, অর্থাৎ তারা ইন্স্যুরেন্স করে রাখে। এই ইন্স্যুরেন্স করার জন্য কোনো কারণে যদি আগুন লাগে বা কোনো কারণে চুরি হয় বা কোনো কারণে বড় ক্ষয়ক্ষতি হয়, তার কিন্তু অনেকটাই অর্থ আবার ফেরত পেয়ে যেতে পারে বা পায়। এই বিষয়টাকেই আমরা বলছি ঝুঁকি বহনের খরচ। দেখো, এই খরচটা যদি সে না তুলতে পারতো, তাহলে তার অনেক লস, সে আর পরবর্তীকালে প্রোডাকশান চালাতে পারবে কিনা তার ঠিক নেই। তাহলে এই খরচটাকে আমরা কি বলছি? ঝুঁকি বহনজনিত খরচ বা ঝুঁকি বহনজনিত ব্যয়, সংকোচ। তাহলে এই ঝুঁকি কে নিতে পারে? বড় ফার্ম। তাহলে তারা লাভবান হচ্ছে, তাদের রিস্কটা কমে যাচ্ছে। আর ছোট ফার্ম কিন্তু এটা পাচ্ছে না, তাই তারা অনেকটাই বড় ফার্মের থেকে পিছিয়ে যাচ্ছে। এটাও কিন্তু, এই ঝুঁকি বহনটাও কিন্তু আভ্যন্তরীণ ব্যয় সংকোচের একটা অন্যতম উদাহরণ। তারপর আসছি সামাজিক সুবিধা, আর হচ্ছে গবেষণা সংক্রান্ত সুবিধা। সামাজিক সুবিধা কি না, সমাজে মানুষের চাহিদাটা কেমন পরিবর্তন হচ্ছে সেইটা লক্ষ্য রাখার জন্যও কিন্তু ওদের একটা ডিপার্টমেন্ট আছে। ওরা দেখে যে মানুষ কেমন চাচ্ছে, প্রত্যেক মানুষ কেমন চাহিদা, কোকোকোলা ফ্লেভার খাবে নাকি অরেঞ্জ ফ্লেভার খাবে নাকি পাইনাপেল খাবে, কোন ফ্লেভার খাবে সেই ফ্লেভারটাও কিন্তু ওরা লক্ষ্য রাখে। বা কোন ফ্লেভারটা মানুষ বেশি চাইছে সেইটা বেশি প্রোডাকশান করবে, আর যেটা কম চাইছে কম। মানে প্রত্যেকটা জিনিস মাপ। এই যে ডেটা সায়েন্স পড়ানো হয়, কি হয় না, ডেটা অ্যানালাইসিস করা হয়। ডেটাটা কি, কে এই বিষয়গুলো কোম্পানি কিন্তু ডেটা অ্যানালাইসিসকে খুব গুরুত্ব দিচ্ছে। কেন না, বাজারে কি ধরনের ডেটাটা আসছে, ধরো কোনো একটা ছোট দোকানদার বললো আমাকে পাইনঅ্যাপেল ফ্লেভারটা বেশি দিন, তখন তার কতটা চাচ্ছে তার একটা রেকর্ড রাখছে। তাহলে সেইটা থেকেই সে বোঝার চেষ্টা করছে যে তার কোনটার বেশি ডিমান্ড আর কোনটার ডিমান্ড কম। তাহলে যার বেশি ডিমান্ড সেইটা বেশি তৈরি করবে। কিন্তু ছোট ফার্মের কাছে তো এ ধরনের কোনো তথ্যই নেই, তারা একরকমই জিনিস তৈরিতে ব্যস্ত। তাহলে এই সুবিধাটাকে আমরা বলছি সামাজিক সুবিধা। আর গবেষণা সংক্রান্ত সুবিধা, প্রত্যেক ফার্মের রিসার্চ R&D, দেখবে প্রত্যেক কোম্পানির আছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। যে মানুষের রুচি পছন্দটা কোন পথ দিয়ে আসছে, কোন কোন জিনিসগুলো চেঞ্জ আমাদের দরকার, কীভাবে দরকার, সেইগুলোকে নিয়ে বিশ্লেষণ করে এই গবেষণা সংক্রান্ত ব্যয় সংকোচ। এ কী করে না, গবেষণায় করে সে দেখে যে কতটা উৎপাদন করলে ভালো হবে, কি কি দ্রব্য উৎপাদন করলে ভালো হবে, বা কি ধরনের মানুষের পছন্দগুলো মিট আপ করতে হবে। তাহলে এই বিষয়টাকেই আমরা গবেষণা সংক্রান্ত ব্যয় সংকোচ বলব। তাহলে এই ব্যয় সংকোচ যার থাকবে সে অনেকটা এগিয়ে থাকবে, যার থাকবে না সে পিছিয়ে থাকবে। তাই এই সুবিধা থাকার জন্য
বড় ফার্মগুলো কম দামে দ্রব্য দিতে পারে এবং ছোট ফার্মগুলো কিন্তু ওদের থেকে অনেকটাই পিছিয়ে থাকে, কারণ তাদের উৎপাদন খরচ অনেক বেশি হয় এবং উৎপাদন খরচ বেশি হওয়ার জন্য তারা কী হয়, বড় ফার্মের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠে না, কিছুদিন পরে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায় এবং তার ফলে কিন্তু অনেক ছোট কোম্পানি আসে আবার হারিয়ে যায় এই সুবিধাগুলোর জন্য। তাহলে এই বিষয়টাই হচ্ছে আমাদের আয়তনজনিত ব্যয় সংকোচের আভ্যন্তরীণ ব্যয় সংকোচ। বাহ্যিক ব্যয় সংকোচ আমরা পরের ক্লাসে আলোচনা করব।